আসসালামু আলাইকুম, টাইম ট্রাভেলের পক্ষ থেকে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিও বাংলাদেশের মহিলা প্রথম কবি চন্দ্রাবতী। কিশোরগঞ্জ জেলার পাতুয়ারি গ্রামে চন্দ্রাবতীর বাড়ির অবস্থান। কবি চন্দ্রাবতীর বাড়িতে দুটি শিব মন্দির রয়েছে। তার মধ্যে এই শিব মন্দিরটি অনেক বড়, আর পাশে এভাবেই আরেকটি শিব মন্দির রয়েছে, এটি আকারে ছোট। এখানেও কারুকাজ দিয়ে নির্মাণ করেছে এই শিব মন্দির। পাশে এভাবে একটি গোলঘর রয়েছে। প্রতিদিন অসংখ্য দর্শনার্থীরা আসেন এটি দেখার জন্য। এভাবেই দুটি সাইনবোর্ড রয়েছে। এখানেও দেখা যায় অনেক দর্শনার্থীরা রয়েছে এই শিব মন্দির দেখার জন্য। কারণ দেশের প্রথম মহিলা কবি, তাই তো সবার একটি আকর্ষণই এই বাড়িটি নিয়ে এবং এই দুটি মন্দির ঘিরে। এটি হচ্ছে সবচেয়ে বড় শিব মন্দির, কারণ এই মহিলা কবি চন্দ্রাবতীর বাড়িতে দুটি শিব মন্দিরই আছে। তার ভিতরে এটি হচ্ছে অনেক বড়। আরেকটি তো ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি, এটি আকারে বেশি একটি বড় নয়। দেশের প্রথম নারী কবি, জীবন কাহিনী নাটকের চেয়েও নাটকীয়। সেই মধ্যযুগের কালো পর্ব থেকে এখন অবধি পালা রচিত হয়েই চলেছে এই মহিষীকে নিয়ে। এখানেও একটি সাইনবোর্ড রয়েছে, পাশেই সেই বড় শিব মন্দির। সত্যি সেই মুঘল আমলের কারুকাজ দিয়ে এটিকে তৈরি করা হয়েছে, খুবই আকর্ষণীয়। এটি হচ্ছে মহিলা কবি চন্দ্রাবতীর প্রাসাদ। এখানেও পলেস্তারা ক্ষয়ে পড়ে গেছে। বাংলাদেশে তৎকালীন সময়ে হাতে গোনা নারী স্বর শিক্ষিত সাহিত্যিক পরিমণ্ডলে শোনা গেছে এদেশের প্রথম নারী কবি চন্দ্রাবতী তাদের অন্যতম। সপ্তদশ শতকে লোক কবি এই চন্দ্রাবতী, যিনি ময়মনসিংহ গীতিকা সংশ্লিষ্ট একজন সফল লোক গীতিকা। মহিলা কবি চন্দ্রাবতীর বাড়িতে প্রবেশ করার সময় এভাবেই প্রাচীর রয়েছে। এই প্রাচীরটি তার প্রাসাদের চতুর্পাশেই রয়েছে। এখানেও পলেস্তারা ক্ষয়ে পড়ে গেছে, ইটগুলো দেখা যায়। এই প্রাসাদের উপরেও আগাছায় ছেয়ে গেছে। জানালার উপরে কারুকাজ দিয়ে নির্মাণ করেছে, তবে অনেক জায়গায় পলেস্তারা একেবারেই ক্ষয়ে পড়ে গেছে। এটি হচ্ছে তার প্রাসাদের সামনের অংশ। অসংখ্য দরজা রয়েছে এই দোতলা বিশিষ্ট প্রাসাদে। ১৬শ শতকের মনসামঙ্গলের কবি দেশ বংশীদাস আর সুলোচনা দেবীর ঘরে জন্মেছিলেন তিনি। জন্মস্থান কিশোরগঞ্জ জেলার পাতুয়ারি গ্রামে। তবে গবেষক দীনেশ চন্দ্র সেনের মতে চন্দ্রাবতী ১৫৫০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। নয়ন ঘোষ বর্ণিত পালাগান চন্দ্রাবতী থেকে জানা যায় যে কৈশোরে চন্দ্রাবতী ও স্থানীয় এক ব্রাহ্মণ যুবক জয়নন্দের সাথে মনের আদান প্রদান হয়। তাদের এই ভালোবাসার কথা চন্দ্রাবতীর পিতা বংশীদাস মেনে নেন। কথা অনুযায়ী তাদের মধ্যে তিনি বিয়ের ব্যবস্থা করেন, কিন্তু পরিশেষে জয়নন্দ কথা অনুযায়ী বিয়ে না করে ধর্মান্তরিত হয়ে তার নাম পরিবর্তন করেন জয়নাল। জয়নাল নামেই তিনি পরিচিত হয়। অপর এক মুসলিম রমণী আসমানিকে বিয়ে করেন। এই ঘটনায় চন্দ্রাবতীর মাথায় যেন বাজ ভেঙে পড়ল। তার সকল স্বপ্ন আশা নিমেষে ধূলিসাৎ হয়ে গেল। চন্দ্রাবতী
পাথরের মতন কঠিন হয়ে গেলেন। তার চোখের জল শুকিয়ে গেল, মুখের ভাষা নীরব হয়ে গেল। চন্দ্রাবতীর এরকমের অবস্থা দেখে ছেনময় পিতা বড় বেকুল হয়ে উঠলেন। এদিকে নানা জায়গা থেকে বিয়ের সম্বন্ধ আসলেও তা তিনি ফিরিয়ে দিতেন, কিন্তু চন্দ্রাবতী অনড়। তিনি সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে আর বিয়ে করবেন না। শিবের আরাধনা করেই বাকি জীবনটা কাটাবেন। চন্দ্রাবতীর ইচ্ছা অনুযায়ী ফুলেশ্বরী নদীর ধারে শিব মন্দির তৈরি হলো। চন্দ্রাবতীও পূজা অর্চনায় মন দিলেন, আর তার সঙ্গে চলল কাব্য চর্চা। এই সময় তিনি পিতার নির্দেশে রামায়ণ রচনা করলেন। কবি চন্দ্রাবতী গভীর ধ্যানে মগ্ন ছিলেন। চন্দ্রাবতী বুঝতে পারেন জয়নন্দের স্পর্শে মন্দির অপবিত্র হয়ে গেছে, তাই পবিত্র করার জন্য ফুলেশ্বরী নদীতে যান জল আনতে। কিন্তু সেখানে গিয়ে দ্বিতীয়বারের মতো হৃদয় দহনে দগ্ধ হন তিনি। জয়নন্দ আত্মহত্যা করেছেন জেনে আর নিজেকে ধরে রাখতে পারেননি। নদীতে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন চন্দ্রাবতী। তবে কারো কারো মতে নদী থেকে ফিরে এসে চন্দ্রাবতী মন্দিরে প্রবেশ করে দরজা লাগিয়ে দেন। সেখানেই তার মৃত্যু হয়। 1600 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় বলে ধারণা করা হয়। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। আপনাদের উৎসাহ আমাকে সাহস যোগাবে।